আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প ইচ্ছেরা আজ মেলেছে ডানা। গল্পটি লিখেছেন লেখিকা চম্পা চক্রবর্তী। আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে সার্থক এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে অয়ন্তিকা। সিজন 2 এপিসোড 4। দেখ রাগিনী, তুই যেটা করতে চাইছিস সেটা একেবারেই ঠিক নয়। এইভাবে কারোর ভালোবাসা পাওয়া যায় না রে। ঝুমা অনেকক্ষণ থেকে রাগিনীকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রাগিনী নিজের কথায় অনড়। তোকে আমি লাস্ট বার জিজ্ঞাসা করছি, তুই কি আমার সাথে এই কাজে সঙ্গ দিবি কি দিবি না সেটা বল। আমি তোকে বলছি রাগিনী, তুই কিন্তু ভুল করছিস। করিস না এরকম। কি ভুল করছি রে? কি ভুল করছি? তুই বোধহয় ভুলে যাচ্ছিস প্রেমে পড়লে মানুষ সব করতে পারে। উফ, এখানে আমি কি করতে চাইছি? শুধুমাত্র একজনকে কিডন্যাপ করে কিছুক্ষণের জন্য আটকে রাখতে চাইছি, ব্যাস। আরে বাবা, ওকে তো আর খুনটুন করে দিচ্ছি না। এটাকে প্রেম বলে না রাগিনী, তুই ভুল করছিস। আচ্ছা, প্রেম নয় তাই তো? তাহলে আমাকে বল, প্রেম না হলে আমি ওই রকম স্বপ্ন দেখলাম কেন? আরে ভাই, সিনেমার হিরো হিরোইনদের দিয়ে অনেকেই এরকম অনেক রকম স্বপ্ন দেখে, তাই বলে কি সেই স্বপ্ন পূরণ করার জন্য ওদের কিডন্যাপ করতে হবে? কি বলতো তুই? ডাকিনী মিশ্র হলে তাই করতো রে। হ্যাঁ, তুই আমাকে চিনিস না? আরে ভাই, আমি যখন ওনাকে নিয়ে এই রকম একটা স্বপ্ন দেখেছি, না 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 না, তখন আমি ওই হ্যান্ডসাম প্রফেসরকে এইভাবেই কাছে পেতে চাই, ব্যাস। তুই আমার সাথ দিবি কি দিবি না বল। তাহলে তুই ওই প্রফেসরকে কিডন্যাপ করবি, তাই তো? কর কর, যা ইচ্ছে তাই কর। কিন্তু ওই রিপোর্টার মোহিনী মুখার্জিকে এখানে টেনে আনছিস কেন? আরে ওইটাই তো সব নষ্টের গোড়া। তুই জানিস না, ওই বুড়ি ডাইনিটাকে আমার হ্যান্ডসাম প্রফেসর ভালোবাসে রে। মানুষ নিজের ভালোবাসাকে বাঁচাতে সব কিছু করতে পারে। ওই রিপোর্টার নিকে কিডন্যাপ করে আমি আমার হ্যান্ডসাম প্রফেসরের সঙ্গে সওদা করব, বুঝলি? ওকে তখনই ছাড়বো যখন ওই প্রফেসর আমাকে বিয়ে করবে। রাগিনী, আমি কিন্তু আবারও বলছি তুই ভুল করছিস। এই নিয়ে তো 100 বার বললি, কোনো কাজ হলো? আর যদি একবার বলিস না, তাহলে তোর সঙ্গে বন্ধুত্বটা এইখানেই খতম। তোর হয়েছে আমার চোখের সামনে থেকে। তোকে লাগবে না, ওই রিপোর্টার নিকে আমি একাই দেখে নেব। রাগিনীকে রেগে যেতে দেখে ঝুমা একটু ভয় পেয়ে যায়। রাগিনীর সঙ্গ কখনোই হারাতে চায় না। ঝুমা একটু ভেবে নেয়। ঠিক আছে, আমি তোর সঙ্গে আছি, কিন্তু আমরা দুজনে কি করে রিপোর্টার মোহিনী মুখার্জিকে কিডন্যাপ করবো বলতে পারিস? অপূর্ব আমাদের সঙ্গে আছে রে। কি বললি? অপূর্ব? ও মা গো, ও কি তোকে বলেছে তোর এই কাজে সাহায্য করবে? আরে ওকে এখনো বলা হয়নি, বলার জন্যই তো ওকে রেস্টুরেন্টে ডাকছি। তুই ভালো করেই জানিস ও তোকে ভালোবাসে। ও তোর এই কাজে কখনোই সাথ দেবে না রে মা। দেবে রে দেবে, আমি গ্যারান্টি দিচ্ছি তো। অসম্ভব। আমি এই ব্যাপারে নিশ্চিত যে অপূর্ব তোর এই কাজে নেই। কেউ তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সঙ্গে দেখা তো দূরের কথা, ভাবতেও পারে না। তাহলে তুই কি করে পারলি? মানে কি বলছিস তুই? বিস্ময়ে ঝুমার চোখ বড় বড় হয়ে যায়। আমার থেকে লুকানোর চেষ্টা করিস না ঝুমা। আমি তোর ডায়েরিতে অপূর্বর নাম দেখেছি, ভেবেছিলাম তুই নিজেই আমাকে বলবি। ঝুমা মাথা নিচু করে নেয়। তুই হয়তো এটা জানিস না, তোর জন্যই আমি কিন্তু অপূর্বকে বয়ফ্রেন্ড বানাইনি। তোর একটা ভালো সুযোগ আসছে ঝুমা। শোন, আমি প্রফেসরের কাছে যাওয়া মাত্রই তুই অপূর্বর ভাঙা মনে যেভাবেই হোক জায়গাটা আবার করে নে, বুঝলি? ঝুমার চোখের কোণ চিকচিক করে ওঠে। ও রাগিনীকে দু হাতে জড়িয়ে ধরে। তুই খুব ভালো রে রাগিনী, খুব ভালো তুই। রাগিনী ওর টি শার্টের কলারটা সামান্য তুলে নেয়। আর তোকে বলতে হবে না, ওটা আমি জানি। আই নো ডিয়ার। এর প্রায় 10 মিনিট পর অপূর্ব হাঁপাতে হাঁপাতে ওদের কাছে এসে পৌঁছয়। তারপরেই হাঁপাতে হাঁপাতেই প্রশ্ন করে, কি জন্য এত জরুরি তলব করেছিস জানতে পারি? বস, তারপর বলছি। আচ্ছা, কি খাবি বলতো? রাম, স্কচ, হুইস্কি, বিয়ার? ওয়াইন। হোয়াট? তুই ছেলে হয়ে ওয়াইন খাবি? ওটা ছাড়া আমি অন্য কিছু খেতে পারি না।
আরে বাবা, তুই যে ছেলে জাতির কলঙ্ক রে। যাই হোক, বাদ দে। রেড ওয়াইন নাকি হোয়াইট? অপূর্ব রেড বললে রাগিনী এবার ঝুমার দিকে তাকায়। আচ্ছা, তোর? আমারও রেড ওয়াইন। রাগিনী মুচকি হেসে ওয়েটারকে ডাকে। দাদা, দুটো রেড ওয়াইন, একটা হুইস্কি, স্টার্টার, ফ্রুট স্যালাড, স্মোকি ফিশ কাবাব, চিকেন ললিপপ, ফ্রেঞ্চ ফ্রাই। আপাতত এগুলোই নিয়ে আসুন। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর রাগিনী নরম সুরে অপূর্বকে বলে, আচ্ছা, তুই সেদিন কিসের একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলি? আসলে ওই সময় একটু ব্যস্ত ছিলাম তো, তাই ভালো করে শুনতে পাইনি রে। অপূর্ব যেন হাতে চাঁদ পায়। রাগিনীর প্রতি ওর অগাধ বিশ্বাস। ও জানে রাগিনী যদি ওকে এই প্রজেক্টে সাহায্য করে তাহলে ওর সাফল্য কেউ আটকাতে পারবে না। আর বলিস না ভাই, পিএইচডি করার জন্য একজন স্যারের কাছে অ্যাপ্লাই করেছিলাম। উনি বললেন প্রজেক্ট লার্নিং বেসিক নিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়ে আনো, তাও আবার জিওগ্রাফির ওপর। অনলাইন লার্নিং জিওগ্রাফি স্টুডেন্টের উপর কী প্রভাব পড়বে এবং এটা করলে তাদের কি উন্নতি হবে, এই ধরনের লার্নিং স্টুডেন্ট কিভাবে করবে, কেন করবে, একজন স্যার অনলাইন স্টুডেন্টদের কিভাবে বোঝাবে, প্রজেক্ট লার্নিংয়ের সুবিধে ও অসুবিধে কী কী, এই রকম নানা বিষয়ের ওপর আমাকে প্রেজেন্টেশন বানিয়ে ওনাকে প্রেজেন্ট করতে হবে। এখন তুই বল, এতগুলো বিষয় আমি কিভাবে সাজাবো? শুধু এটাই? আর কিছু নয় তো? আরে বাবা, রাগিনী থাকতে তোর চিন্তা কি? এটা তো আমি চুটকির মতো পরপর সাজিয়ে ফেলতে পারি, দেখবি? সত্যি বলছিস? হ্যাঁ, তবে শোন, সময়টা কিন্তু তোকে ম্যানেজ করতে হবে। আর তুই তো ভালো করেই জানিস প্রেজেন্টেশনের ক্ষেত্রে টাইমটা কতটা গুরুত্বপূর্ণ, রাইট? টাইমের মধ্যে প্রেজেন্টেশন কমপ্লিট করতে না পারলে কিন্তু ডিসকোয়ালিফাই। তুই চিন্তা করিস না, আমি টাইমটা ম্যানেজ করে নেব। তুই শুধু আমাকে প্রজেক্টের ডেটাগুলো পরপর সাজিয়ে দে। কথা যখন দিয়েছি তখন আমি করে দেব। তবে তার আগে যে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আরে তুই যদি আমার 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 এই কাজটা করে দিস, তুই যা বলবি আমি তাই করব। অপূর্ব যতটা উৎফুল্লিত হয়ে কাজটা জানতে চেয়েছিল, পুরো বিষয়টা শোনার পর তোর মাথায় হাত পড়ে যায়। কি কি বলছিস এগুলো সব? না না, না বললে কিন্তু আর শুনবো না। তুই ভাব, তোর জীবনে আগে কোনটা, প্রেম নাকি ক্যারিয়ার? শোন, ক্যারিয়ার না করতে পারলে কিন্তু ওই প্রেমটা চালাতে পালিয়ে যাবে, ঠিক আছে? একবার যদি ক্যারিয়ারটা করে নিতে পারিস, তখন দেখবি আমার মতোই এরকম হাজারটা প্রেম তোর দরজার সামনে দাঁড়িয়ে আছে, বস। অপূর্ব তবুও চুপ থাকে। ওকে, তুই তবে এরকম দেবদাসী হয়ে থাক। শোন, আমি তোকে কোনো সাহায্য টাহায্য আর করবো না। এখন আসতে পারিস, তোর ভাগের ওয়াইনটা আমি খেয়ে নেবো, যা। আমি রাজি। কি বললি? আমি তোর সঙ্গে আছি, তবে কিছু সমস্যা হলে সেটা তুই সামলাবি। আরে চেয়ার কর, আমি সব সামলে নেব। তোরা শুধু আমার সঙ্গে থাকবি, ব্যাস। ওকে। তবে ডান। রাগিনী হাত বাড়িয়ে বলে। ঝুমা আর অপূর্ব ওর হাতের উপর হাত রাখে। ডান। কি করছিস? আর কি করব বল, সূর্য কোন দিকে উঠছে সেটাই দেখছি। মানেটা হলো প্রফেসর বিতান সেন একটু বেশি রোমান্টিক হয়ে গেছে নাকি? হঠাৎ এই সময় কল করলি যে? চাপ বাবা, কল না করলেও দোষ, আবার করলেও এইসব কথা শুনতে হবে। না মানে এই সময় তো তুই কখনো কল করিস না, তাই বলছিলাম আর কি। এখন আমি একটু কফি খাচ্ছি, খেতে খেতে ভাবলাম তোকে একটু কল করা যাক। যাক, তাহলে কফি তোকে আমার কথা মনে করিয়ে দিল বল। এতদিন আমার তোর ওই আইভরি কফিকে একটুও পছন্দ হতো না, কিন্তু এখন দেখছি তোকে কাছে পেতে হলে ওই বিটার কফিটাকেই আগে ভালোবাসতে হবে। তোকে নিয়ে না সত্যি পারা যায় না। বাই দ্য ওয়ে, যে জন্য ফোন করেছিলাম সেদিন তোকে আমি আননোন নাম্বার থেকে ফোন করে হোটেলে আসতে বলেছিলাম, ভাবনা চিন্তা না করে চলে এসেছিলি। এখনকার দিনকাল খুব খারাপ, অচেনা কেউ কল করে ডাকলে তুই কিন্তু এইভাবে যাবি না। আর অচেনা ওই মানুষটা যদি বিতান সেন হয়? দেখ মো, আমি কিন্তু কথাটা ভীষণ সিরিয়াসলি বলছি। আচ্ছা বাবা, ঠিক আছে, এত রেগে যাচ্ছিস কেন বলতো? এরপর থেকে তুই যা বলবি তাই শুনবো, ঠিক আছে? গুড, তাহলে ফোন রাখছি। তুই কি এই কথাটা জানানোর জন্যই ফোন করেছিলি? না না, শুধু এটা নয়, তুই কেমন আছিস জানার জন্য কল করেছিলাম। এখন জানা হয়ে গিয়েছে, এদিকে আমার কফি খাওয়াও শেষ। এখন রাখি, পরে আবার কথা হবে, সাবধানে থাকিস। বিতান লাইনটা কেটে দেয়। মোহিনী একা একাই হাসে। অদ্ভুত ছেলে একটা, ফোন রাখার আগেও আমাকে কিচ্ছু বলার সুযোগ দেবে না, সত্যি। এই সময় মোহিনীর ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো, কে বলছেন?
আমি বিকাশ বলছি। তুমি এই নাম্বারটা থেকে কল করেছো? তোমার ওই আগের নাম্বারটা কি হলো? কাল রাতে আমার ছেলে আমার ফোনটা জলে ফেলে দিয়েছে ম্যাডাম, সিম কাজ করছে না। যাই হোক, যে জন্য ফোন করেছিলাম, সেন্ট জেভিয়ার চার্চের পাশে পুরনো একটা বিল্ডিং আছে না, পুলিশ এখন সেটাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। শোনা যাচ্ছে বিল্ডিংয়ের ভিতরে কুখ্যাত স্মাগলার কালু সিং রয়েছে। এখন পর্যন্ত এই খবরটা পুলিশ ছাড়া আর কেউ জানে না। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খবরটা শুনিয়ে একজনের ফোন দিয়ে আপনাকে কল করছি। আপনি ক্যামেরা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, এটা লাইভ টেলিকাস্ট করতে পারলে কিন্তু খুব ভালো হবে। লাইন কেটে যাওয়ার পর মোহিনী আর দ্বিতীয়বার ভাবে না, নিজের সহকর্মী উজ্জ্বলকে নিয়েও বেরিয়ে যায়। মোহিনীর সঙ্গে কথা বলার পর বিতানের হঠাৎ মনে পড়ে যায় সেদিন ও জোনালের কথা মতো দরজার পাসওয়ার্ড বদলে তো দিয়েছে, কিন্তু সেটি যে রেটিনার পরিবর্তে ডিএনএর মাধ্যমে করেছে ওটাই এখনো কাউকে বলা হয়নি। গত কয়েকদিন টাইম মেশিনের কাজ বন্ধ থাকায় এই বিষয়ে কেউ কোনো কথা তোলেওনি। তাছাড়া ওই দিন জোনাল যে কাজটার জন্য বাইরে গিয়েছিল সেটা সফল হয়েছে কিনা সেই খবরটাও তো জানা দরকার। সোনালের কাছে এসে দেখে সেখানে মৃণালও রয়েছে। ওদের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। এনি প্রবলেম? চোখ তুলে বিতানকে দেখে মৃণাল ব্যস্ত হয়ে ওঠে। ভালোই হয়েছে তুমি এখানে এসেছো, আমরাই তোমার কাছে যাবো বলে ঠিক করেছিলাম। মৃণালের কণ্ঠস্বরে উত্তেজনা স্পষ্ট। বিতানের কপালে সেটা শুনেই হালকা ভাঁজ পড়ে যায়। কিছু হয়েছে? আপনাদের দেখে চিন্তিত মনে হচ্ছে। তোমাকে বলা হয়নি গত কয়েকদিনের মধ্যে আমাদের অ্যাকুয়ারিয়ামের 5টা ডলফিন মারা গিয়েছে। কি বলছেন আপনি? এতগুলো ডলফিন মারা গিয়েছে কেন? মৃণাল একটু চুপ করে থাকে। কি হলো বলুন, কি করে এতগুলো ডলফিন মারা গেল? তবে কি জলে কিছু? যে ডলফিনগুলো মারা গেছে সেগুলো সব ফিমেল ডলফিন ছিল, আর তারা বিশেষ এক ডলফিনের দ্বারা আক্রান্ত হয়ে। বিশেষ এক ডলফিন? আপনি কোন ডলফিনের কথা বলতে চাইছেন? যে ডলফিনকে তোমার সঞ্জীবনী চকলেট খাওয়ানো হয়েছিল। সঞ্জীবনী চকলেট তো 7টা ডলফিনকে খাওয়ানো হয়েছিল। যে ডলফিনটার মধ্যে আগে প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন সিমটম ছিল, তোমার সঞ্জীবনী চকলেট খেয়ে সেই প্রবলেম তো দূর হয়েছে, কিন্তু ওর বর্তমান শারীরিক চাহিদা অত্যধিক পরিমাণ বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, ওই ডলফিনটির সঙ্গম ক্রিয়া অত্যন্ত উগ্র। ও যতগুলো ফিমেল ডলফিনের সঙ্গে সঙ্গম করছে সবকটারই মৃত্যু হয়েছে। মানে বলতে চাইছেন যৌন মিলনের ফলে ফিমেল ডলফিনগুলোর মৃত্যু হয়েছে? আপনি কনফার্ম যে ওদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন এবং ইউটেরাসে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল, আর সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই আমার জন্য 5টা ডলফিনের মৃত্যু হলো। বেতান ধপ করে চেয়ারে বসে পড়ে। তুমি নিজেকে এইভাবে দোষারোপ করছো কেন? তুমি তো আর জানতে না। আমি কেন এইসব নিরীহ প্রাণীকে সঞ্জীবনী চকলেট খাওয়াতে গেলাম? আমার জন্য কতগুলো ডলফিনের জীবন চলে গেল। বিতানের মানসিক অবস্থা বুঝতে পেরে মৃণাল কিছুটা গম্ভীর স্বর আনার চেষ্টা করে। তুমি যে এত দুর্বল হৃদয়ের সেটা আমাদের জানা ছিল না। তুমি একজন বৈজ্ঞানিক, এবং বৈজ্ঞানিকদের পরীক্ষার জন্য বিভিন্ন প্রাণীদের ব্যবহার করতে হয়। এবার তুমি বলবে আমি নিষ্ঠুর, তাই তোমাকে এইসব কথা বলছি। সত্যি বলতে আমারও খুব খারাপ লাগছে। ওই ডলফিনগুলো অনেক দিন থেকে আমাদের অ্যাকুয়ারিয়ামে ছিল, ওদের উপর কেমন যেন একটা মায়া পড়ে গিয়েছিল। কিন্তু যেটা হয়ে গিয়েছে সেটা তো মেনে নিতেই হবে। আবার যাতে এই দুর্ঘটনা না ঘটে তাই আমাদের এক্ষুনি ডলফিনটাকে সবার থেকে আলাদা করে দিতে হবে। আমি অলরেডি করে দিয়েছি, কিন্তু এখানে আর এক সমস্যা এসে হাজির হয়েছে। আর কি সমস্যা? বিতান বিস্ময়ে মৃণালের দিকে চেয়ে থাকে। ওই ডলফিনটার এখন যেরকম মানসিক অবস্থা, ও সবসময় সঙ্গী চাইছে। একা করে দেওয়ার ফলে কিছুই খাচ্ছে না। এরকম চলতে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। তাহলে এখন উপায়? সোনাল এতক্ষণ চুপচাপ ওদের কথাবার্তাগুলো শুনছিল। এইবার ও উত্তর দেয়। যত তাড়াতাড়ি সম্ভব সঞ্জীবনী চকলেটের অ্যান্টিডোজ বানাতে হবে। ওদিকে নিখিলের অবস্থাও ভীষণ খারাপ, ওর স্বাভাবিক হওয়া খুবই প্রয়োজন। ইতিমধ্যে 2টো সাইড এফেক্ট অত্যন্ত খারাপ প্রভাব ফেলছে। বলা যায় না এরপর আমাদের মধ্যে আবার কি হতে পারে। তুমি এক কাজ করো বিতান, অন্য কাজ ছেড়ে সবার আগে সঞ্জীবনী চকলেটের অ্যান্টিডোজ বানাও। কিন্তু এটা তো অনেক সময় সাপেক্ষ। এর মধ্যে যদি আবার অন্য কিছু ঘটে যায়? বিতান খুব বেশি ভয় পেয়ে গেছে। এবার জোনালোকে আশ্বস্ত করার চেষ্টা করে। যতদিন না অ্যান্টিডোজ তৈরি হচ্ছে ততদিন না হয় যারা যারা সঞ্জীবনী চকলেট খেয়েছে তারা একটু সাবধানে থাকবে। শীতকাল হলেও আজকে সূর্যের তেজ বেশ প্রখর। তারপর রাগিনীর পরনে রয়েছে টি শার্টের ওপর হাফ জ্যাকেট। 15 মিনিট দাঁড়িয়ে থেকে ও যেন অধৈর্য হয়ে উঠছে। ওর স্বরের মধ্যে একটা অধৈর্য ভাব স্পষ্ট। উফ, এই
রিপোর্টার নেটাকে মেকআপ করে আসবে নাকি? আরে ভাই, থাকবি তো সেই বস্তার ভিতরে, তার জন্য এত সাজার কি আছে? আর এই সূর্য মহাদেবেরও যে আজ কি হয়েছে কে জানে। নিশ্চয়ই গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেয়ে পৃথিবীকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আমার ঘরে যে আর একটা সমস্যা এসে হাজির হয়েছে। ভগবান, কেন যে এই ট্যাটুটাকে বানাতে গেলাম? সালা, উফ বাবা, কি জ্বালা! কাল থেকে শুধু চুলকেই যাচ্ছে। ঝুমা রাগিনীকে কথা শোনানোর সুযোগ পেয়ে যায়। তোকে আমি বারণ করেছিলাম, অনেকবার বারণ করেছিলাম কিনা বল, এইসব ট্যাটু ফ্যাটু বানাস না। তুই আমার কথা তো শুনবিই না। এবার বোঝ মজা। আমি কি করে বুঝবো বলতো? বাবারে দেখ না, চুলকে চুলকে তো পাগল হয়ে যাচ্ছি। ট্যাটু করলে এমন চুলকো, এটাকে আমি জানতাম বল? ডলফিনের ছবিটা এত ভালো লেগেছিল যে লোভটা সামলাতেই পারলাম না। ভালো ভালো না চাই, তুই আর ট্যাটু বানানোর জিনিসটাও পেলি না, একেবারে ডলফিন। আরে অন্য ছবিগুলো তো অনেক বেশি ভালো ছিল রে। আরে ভাই, ডলফিন বানানোর একটা কারণ আছে। ডলফিন হলো বুদ্ধিমান প্রাণী, রাইট? মানুষের পরে ওদের স্থান। আর তুই তো জানিস রাগিনী মিশ্র কতটা বুদ্ধিমান আফটার অল। হয়েছে হয়েছে, তোকে আর নিজের তারিফ করতে হবে না। তাও যদি অন্য কেউ। এতটা বলেই ঝুমা থেমে যায়। কি রে, থেমে গেলি কেন বল? অন্য কেউ কি? কিচ্ছু না। আচ্ছা, তোর ওই রিপোর্টার নিয়ে সতীনটা এখনো আসছে না কেন বলতো? এই, সতীন বলছিস কাকে? রাগিনী রাগান্বিত চোখে ওর দিকে তাকায়। এরপর ঝুমা কিছু বলার আগেই গাড়ির শব্দ পেয়ে তিনজন একসঙ্গে সামনের দিকে তাকায়। মোহিনীর সঙ্গে একজন ছেলেকে দেখে ওরা একটু ঘাবড়ে যায়। ওই দেখ, আরে ওর সঙ্গে তো একজন ছেলে আছে। এখন কি হবে? রাগিনী মনে মনে একটু ভেবে নেয়। কি আর হবে? যেটা করব বলে এসেছি সেটাই হবে। একজনকে অজ্ঞান করে গাড়িতে তুলব, আর একজনকে এখানেই ফেলে যাব। আমি পারবো না আমি। সালা মেয়ে মুখো, তুই গাড়িতে বসে আঙুল চোষ। তুই এখানে থাক, আমি আর ঝুমা কাজটা করে আসে, তুই শুধু দেখ। আমি আমাকে ছেড়ে দে না রাগিনী। এখন একদম পাল্টে খাবি না, ঠিক আছে? চুপচাপ আমার পিছন পিছন আয়। রাগিনী পা টিপে টিপে সামনের দিকে এগিয়ে যায়। ঝুমা ভয়ে ভয়ে ওকে অনুসরণ করে। উজ্জ্বল চারিদিকে চোখ ঘুরিয়ে ভালো করে দেখে নেয়। ম্যাডাম, এখানে তো কেউ নেই। সেটাই তো ভাবছি। উজ্জ্বল চারিদিকে চোখটা একবার ঘুরিয়ে নেয়। কি ব্যাপারটা হলো বলো তো? বিকাশ তো ফোনে এই জায়গাটার কথাই বলেছিল। না, ওকে আবার কল করে দেখে নি নাকি? লাভ হবে না, আসলে ওর কাছে এখন ফোন নেই, বুঝলে? কালোর ছেলে ওর ফোনটাকে জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, জলে ফেলে দিয়েছে? কিন্তু তো আজ সকালেই আমাকে ফোন করেছিল। হোয়াট? এক সেকেন্ড, তাহলে কি কেউ আমাদের সঙ্গে মজা করছে? হঠাৎ কারো গলা শুনে ওরা পিছনে ফেরে। রাগিনী একটা কাগজ ওদের দিকে বাড়িয়ে দেয়। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? অনেকক্ষণ থেকে খুঁজছি, কিছুতেই পারছি না, দেখুন না। অপ্রত্যাশিত নির্জন জায়গায় দুটো মেয়েকে দেখে মোহিনী ও উজ্জ্বল পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। উজ্জ্বল ঝুঁকে কাগজটা দেখতে গেলে রাগিনী ওড়নাকে ক্লোরোফর্ম মিশ্রিত রুমালটা চেপে ধরে। এই এই তোমরা কারা? মোহিনী আর কিছু বলতে পারে না। রাগিনী এরই মধ্যে ওর কাজ সেরে ফেলে। মোহিনীর অচৈতন্য শরীরটাকে বস্তায় ভরে গাড়িতে তুলতে ওদের রীতিমতো হিমশিম খেতে হয়। বাবারে, কি ভারী রে বাবা! সালা কি খায় বলতো? এমন হৃষ্টপুষ্ট কতর বানিয়েছে, উনি বাড়ি কি ভারী! রাগিনী ভীষণ হাঁপাচ্ছে। অপূর্ব ভয় কাঁপতে শুরু করেছে। ওকে ওইভাবে বস্তায় ভরেছিস কেন? নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যদি কিছু হয়ে যায় তখন কি হয় বুঝতে পারছিস? আরে বস্তার মধ্যে অনেকগুলো ফুটো আছে কবেট, নিঃশ্বাস নিতে ওর কোনো অসুবিধা হবে না। আপাতত এটাকে সিটের নিচে রাখার জন্য একটু হেল্প তো কর আমাকে। উফ! আর শুন, ইদানিং চেকপোস্টে খুব চেক হচ্ছে, বুঝলি? পুলিশ যদি বুঝতে পারে আমরা কাউকে কিডন্যাপ করেছি, তাহলে তো সোজা কারোদের পিছনে পুড়ে দেবে। অপূর্ব বস্তাটাকে ঠেলে সিটের ভিতরে ভরে দেয়। রাগিনী ওর ফোনটা পকেট থেকে বের করে। এই এখন কাকে ফোন করছিস? ঝুমা বিস্মিত ভীত চোখে প্রশ্ন করে। কাকে আবার? আমার হ্যান্ডসাম প্রফেসরের সঙ্গে ডিলটা করে নি?
এখন কেন করছিস? আগে গন্তব্যস্থলে পৌঁছই তারপর করবি। শোন, আমার না এত ধৈর্য নেই। আগে টেল, তারপর অন্য কিছু। আর গন্তব্যস্থলে পৌঁছানোর আগে পুলিশ যদি তোর ফোনটা ট্রেস করে আমাদের ধরে ফেলে, তখন কি হবে বুঝতে পারছিস? ওই প্রফেসর যদি আমার সঙ্গে চালাকি করেন, তাহলে আমি ওনার উপর ডাবল চালাকি করব। কলটা করেই আমি ফোনটা সুইচ অফ করে দেব। কিন্তু এই তুই চুপ কর তো, আমাকে আমার কাজটা করতে দে। ব্যস্ত থাকার ফলে বিতান প্রথমবার কলটা রিসিভ করতে পারে না। পরের বার কিছুটা অন্যমনস্কভাবেও কলটা রিসিভ করে। হাই হ্যান্ডসাম, আমি তোমার রাগিনী বলছি। শোনো, তোমার বয়স্ক গার্লফ্রেন্ড এখন আমার হাতে বন্দি। যদি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও, তাহলে আমার পাঠানো অ্যাড্রেসে এক্ষুনি চলে আসো, কেমন? কে বলছেন? বিস্ময়ে বিতানের চোখ কপালে ওঠার উপক্রম হয়। কে বলছেন? শুনতে পাওনি? আচ্ছা, তোমার যদি শুনতে অসুবিধা হয় তাহলে না তোমার জন্য আরেকবার বলছি। আমি রাগিনী মিশ্র। ভালো করে বোঝার জন্য বলি, আমি হলাম নিখিলের ভাইজি। বুঝেছো? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু একটু আগে তুমি কি বললে? বললাম যে তোমার গার্লফ্রেন্ড আমার হাতে বন্দি। কি ভুলভাল বকছো? না, কোনো ভুলভাল বলছি না। আমি তোমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করেছি। বিশ্বাস না হলে ছবি পাঠাচ্ছি, চেক করে নাও। তারপর আসল কথা এসো, কেমন? রাগিনীর কণ্ঠস্বরের দৃঢ়তা এটা বিতানকে প্রচন্ড রকমের বিস্মিত করে। বিতান ওকে অবিশ্বাস করতে পারে না, তাই ভয়ে ভয়ে প্রশ্ন করে, তুমি কি চাও আর এইরকম কেন করছো? গুড কোয়েশ্চেন। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি যদি আমাকে বিয়ে করো, তবে যে তোমার গার্লফ্রেন্ড বেঁচে থাকবে, আর না হলে... এই মেয়ে, তুমি কি আমার সঙ্গে মজা করছো? জানো আমি তোমার... তুমি আমার কিচ্ছু করতে পারবে না গো, কিচ্ছুটি করতে পারবে না। তবে আমি তোমার অনেক কিছুই করতে পারি। যদি মোহিনী মুখার্জিকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমাকে বিয়ে করো। আমি ওনাকে ছেড়ে দেব, না হলে ওনার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। আর তার থেকে এটাই ভালো হবে নাকি যে তুমি ফটাফট আমার পাঠানো অ্যাড্রেসে চলে এসো। আমি বামন সবের বিয়ের জন্য সবটা ব্যবস্থা করে রাখি। আর ইউ ম্যাড? ইয়েস, ফর ইউ। বেশি দেরি করো না, কেমন? কারণ তুমি যত দেরি করবে, তোমার গার্লফ্রেন্ডের নিঃশ্বাস নিতে তত অসুবিধা হবে, কি না? তুমি ওর সঙ্গে কি করেছো? না, বেশি কিছু করিনি। ওই অজ্ঞান করে হাত পাটা বেঁধে বস্তায় ভরে দিয়েছি গো। চিন্তা নেই, আমি অতটাও খারাপ না। নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাটা আছে। তবে তুমি যদি না আসো না, তাহলে সেগুলো ফুটোগুলো যেটা দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছে, সেটাও সেলাই করে জলের মধ্যে বস্তাটা ফেলে দেব। হোয়াট? তুমি ওকে বস্তায় ভরে রেখেছো? আর ওর অ্যাজমা আছে, ওকে এক্ষুনি বস্তা থেকে বের করো। তার জন্য যে তোমাকে এখানে আসতে হবে ডার্লিং, না হলে যে ও মরবে। রাগিনী লাইন কেটে দেয়। বিতান কি করবে ভেবে পায় না। এই কয়েকদিনে রাগিনীকে দেখেও এইটুকু বুঝতে পেরেছে এই মেয়ের পক্ষে সবই সম্ভব। ওর এবার ভীষণ ভয় করতে শুরু করে। একবার যান্ত্রিক গোলযোগের কারণে মোহিনী লিফটের মধ্যে আটকে পড়েছিল। 2 ঘন্টা পর যখন ওকে উদ্ধার করা হয়, তখন ও রীতিমতো অসুস্থ। এখন ওকে বস্তার মধ্যে রাখা হয়েছে। ওর পৌঁছানোর আগেই যদি মোহিনীর কিছু হয়ে যায়। বিতান আর বেশি কিছু ভাবতে পারে না। ও দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিতান গাড়ি চালাতে চালাতে পুলিশ আর নিখিলকে ফোন করেছিল। ঠিক 45 মিনিটের মাথায় ওরা রাগিনীর পাঠানো ঠিকানায় এসে পৌঁছয়। অনেক খোঁজাখুঁজি হলো, তারপরেও রাগিনীদের কোনো চিহ্ন ওরা পেল না। এরপর বিতানের মাথায় হাত পড়ে যায়। হঠাৎ কিছুটা দূরে একটা ঝোপের পাশ থেকে কারোর গোঙানির শব্দ ভেসে আসে। সকলেই সেই দিকে ছুটে যায়। একটা ছেলে আর একটা মেয়েকে বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে ওরা তো বেশ অবাক হয়ে যায়। ওদের মুখের কাপড় খোলার সঙ্গে সঙ্গেই নিখিল ওদের চিনতে পারে। অপূর্ব, ঝুমা, তোমরা এখানে? সোনামা কোথায়? ওদের অবস্থা তখন খুব খারাপ। মোটা কাপড়ে এতক্ষণ মুখ বাঁধা থাকার ফলে ওদের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে।
এদিকে বিতান খুব অধৈর্য হয়ে উঠেছে। ওরা হাঁপাতে হাঁপাতে কোনো রকমে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ দেয়। ওরা মোহিনীকে অপহরণ করে এই জায়গাটাতেই নিয়ে এসেছিল। তবে গাড়ি থেকে নামার পরেই কিছু লোক আবার ওদের ওপর আক্রমণ করে। লোকগুলো অদ্ভুত রকমের সেজে এসেছিল। রাগিনী রেগে লোকগুলোর দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই ওরা রাগিনীর নাকে কিছু একটা স্প্রে করে দেয়। তারপর একটা লোক রাগিনীর অচৈতন্য শরীরটাকে কোলে তুলে গাড়িতে উঠে পড়ে। রাগিনীকে নিয়ে চলে যাচ্ছে দেখে অপূর্ব আর ঝুমা ওদের বাধা দিতে এসেছিল, আর ঠিক তখনই লোকগুলো ওদের আঘাত করে গাছের সঙ্গে বেঁধে দিয়ে পালায়। মৌ কোথায়? অপূর্ব আর ঝুমা দুজনেই বুঝতে পারছে পিতার মৌ বলতে মোহিনীর কথাই জিজ্ঞাসা করছে। অপূর্ব ভীত হয়ে ওঠে। উনি ওই গাড়ির মধ্যেই ছিলেন। লোকগুলো আমাদের গাড়িটা উড়িয়ে পালিয়েছে। আমার বাবার গাড়ি ছিল। গাড়ির কিছু হলে বাবাকে জ্যান্ত পুঁতে দেবে। এদিকে ভাইঝির চিন্তায় নিখিলের অবস্থাও তখন খুব খারাপ। ও প্রশ্ন করে, ওই লোকগুলো কে? ওরা সোনামাকে নিয়ে কোন দিকে গিয়েছে? ওদের কাউকেই আমরা চিনতে পারিনি, আর কোন দিকে গিয়েছে সেটাও আমরা দেখতে পাইনি। তখন আমাদের চোখ বাঁধা ছিল। প্লিজ আঙ্কেল, আমার বাবার গাড়িটা। আমার সোনামা কি অবস্থায় আছে তার ঠিক নেই, তুমি গাড়ি নিয়ে পড়েছো? বিতান এবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিখিলের জামার কলারটাও চেপে ধরে। আমার বউয়ের যদি কিছু হয় আমি তোকে ছাড়বো না। আমি আমি কি করলাম স্যার? তোমার ভাইঝি একজন সিরিয়াস সাইকো কিলার। ওইরকম একটা মানুষকে তোমাদের বদ্ধ ঘরে বেঁধে রাখা উচিত ছিল। সোনামা ওই রকম নয় স্যার। শাট আপ! ওর হয়ে আর একটা কথাও তুমি বলবে না। আগে মৌকে খুঁজে বের করি, তারপর তোমার সোনামার কিভাবে চিকিৎসা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু ওর কাছে পৌঁছবো কি করে? অসভ্য মেয়েটা ফোনটাও সুইচ অফ করে রেখেছে। নিখিলের হঠাৎ কিছু একটা মনে পড়ে যায়। ও ঝুমাকে জিজ্ঞাসা করে রাগিনীর হাতে কোনো ঘড়ি ছিল কিনা। ঝুমা সেই কথাতে সম্মতি জানায়। এইবার ও আরো উত্তেজিত হয়ে পড়ে। সোনামা যে ঘড়িটা পড়ে আছে ওটাতে জিপিএস সিস্টেম সবসময় অন করা থাকে। ঘড়ি ট্রেস করে আমরা ওর কাছে পৌঁছতে পারবো। তোরা কিন্তু ঠিক করছিস না। তোরা কাকে ধরে নিয়ে এসেছিস জানিস? রাগিনী মিশ্রকে। তোরা খুব বড় ভুল করছিস। ছাড় আমাকে। আমি কিন্তু তোদের কাউকে ছাড়বো না। হাত পা বাঁধা অবস্থায় রাগিনীর রাগ দেখে সৌরভ রীতিমতো আশ্চর্য হয়ে যায়। ও রাগিনীর চোখে ভয় দেখতে চেয়েছিল। ভেবেছিল জ্ঞান ফেরার পর রাগিনী ওর পায়ের উপর মাথা ঠুকবে, কিন্তু উল্টে ওকেই হুমকি দিচ্ছে। কি হলো? চুপ করে আছিস কেন? আমার কথা কি তোদের কানে যাচ্ছে না? এক্ষুনি আমার হাত পায়ের বাঁধন খুলে দে বলছি, না হলে কি করবে তুই? সালা হারামির বাচ্চা, তুই দেখতে চাস আমি কি করবো? দেখতে চাস? এখনো বলছি, রাগিনী মিশ্রকে বেশি রাখাস না। যদি ভালোভাবে বাঁচতে চাস আমার বাঁধন খুলে দে। আমি তো ভয় পেয়ে গেলাম রে। বলে তোলা কে কোথায় আছিস? আমাকে লাগিনী মিত্রের হাত থেকে বাঁচা। হাউ ডেয়ার ইউ! তুই কি আমার সঙ্গে মজা করছিস? এখনো মজা করার মতো কিছুই করিনি ডার্লিং, তবে এবার শুরু করব। প্রথমে ঠিক করেছিলাম তোর নগ্ন কয়েকটা ছবি তুলে তোকে ছেড়ে দেবো, কিন্তু এখন দেখলাম শুধু ওতে কাজ হবে না, ব্লু ফিল্ম হলে লোকে সেটা ভালো খাবে। এখন বল, তুই নিজের থেকে কাপড় খুলে আমার সঙ্গে সেক্স করবি না জোর করে খুলবো? সাবধান, মুখ সামলে কথা বল কুত্তা। ওরে বাবা, এ তো ভয়ানক হুমকি দেয়। আমি ভয় পেয়ে গেলাম। যাই হোক, কুত্তা যখন বলেছিস তখন জানোয়ারের মতো আচরণটা করেই ফেলি। কোথায় ভেবেছিলাম নরম তুলতুলে শরীরটাকে বেশি কষ্ট দেবো না, কিন্তু এ তো দেখছি নরম তুলো বালিশে ঢোকানোর আগে পেটাই হয়ে মজবুত হতে চাইছে। অবশ্যই এতে বালিশের কোয়ালিটি আরো ভালো হয়। সৌরভের কথা শুনে ওর বন্ধুরা হাসতে থাকে। ও এবার কোমরের বেল্টটা খুলতে শুরু করে। খুব সামনের থেকে শ্যুটটা করবি ওইস, যেন এই সেক্সি মাল্টার অ্যাসেটগুলো খুব ভালো করে দেখা যায়। সৌরভের নগ্ন শরীরটাকে দেখা মাত্রই রাগিনী চোখটা বন্ধ করে নেয়। তবে না, ওর তেজ কিন্তু এতটুকুও কমেনি।
সৌরভ রাগিনীর খুব সামনে আসে। রাগিনীর থুতু ছেটাতে ওর মুখ কুঁচকে যায়। হাত দিয়ে থুতুটা মুছে ও রাগে ফেটে পড়ে। সালি, তোর সাহস তো কম নয়, তুই আমার গায়ে থুতু ছুড়িস? কয়েক সেকেন্ডের মধ্যে তোর এমন অবস্থা করবো যে তুই নিজেকে নিজেই চিনতে পারবি না। সৌরভ এক টানে রাগিনীর জ্যাকেটের বোতামগুলো ছিঁড়ে ফেলে। তারপর শার্টের ভিতরে হাত ঠোকাতেই যাবে, হঠাৎই পিছন থেকে একটি অপরিচিত কণ্ঠস্বর শুনে ও চমকে ওঠে। কেউ এক পা নড়ার চেষ্টা করবি না, নড়লেই গুলি করে দেবো। দারোগা গণেশ রয় দাস পিস্তল উঁচিয়ে যমরাজের মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাগিনীকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে নিখিল যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সোনা, সোনা তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। শোন না, তুই তাড়াতাড়ি আমার হাতে পায়ের বাঁধনগুলো খুলে দে না। দেখ না, ওই এভাবে বেঁধেছে দেখছিস? ওই ঈশ্বরের বাচ্চাটাকে আমি যদি না উচিত শিক্ষা দিয়েছি দেখিস, আমার রাগিনী মিশ্র নয়। ইতিমধ্যে পুলিশের লোক সৌরভদের ধরে ফেলে। সৌরভের শরীরে এখন কোনো পোশাক নেই। গণেশ দারোগা প্যান্টটা তুলে ওর দিকে ছুঁড়ে দেয়। প্যান্ট খোলার খুব শখ না? আবার থানায় চলো, তোর এমন অবস্থা করবো যে 1 মাস প্যান্ট পরার অবস্থায় থাকবি না। এদিকে নিখিল রাগিনীর হাত পায়ের বাঁধন খুলে দিতেই ও সৌরভের দিকে তেড়ে আসে। বিতান ওর হাতটা ধরে নেয়। মৌ কোথায়? কে মো? রিপোর্টার মোহিনী মুখার্জি। ও আচ্ছা, বলছি। তার আগে আমাকে এই জানোয়ারটাকে শাস্তি দিতে হবে। আমি লাস্ট বার জিজ্ঞেস করছি, মৌ কোথায়? উফ, গাড়িতে আছে। আমি গাড়ি চেক করেছি, ওকে দেখতে পাইনি। সিটের তলাটা দেখেছো? বিতান আর কোনো প্রশ্ন না করে ছুটে গাড়ির কাছে চলে যায়। সিটের তলায় উঁকি মেরে দেখে ওখানে একটা বস্তা আছে। বস্তাটা সিট বরাবর এমন আটকে গিয়েছে যে ওর একার পক্ষে সেটাকে বের করে আনা সম্ভব নয়। অনেকের প্রচেষ্টায় শেষমেশ বস্তাটিকে বাইরে বের করা সম্ভব হয়। বিতান তাড়াতাড়ি করে বস্তার মুখটা খোলে। মোহিনীকে ওই অবস্থায় দেখে ও ভীষণ ভয় পেয়ে যায়। এই মৌ, তুই ঠিক আছিস তো? গণেশ দারোগা একটা জলের বোতল বিতানের দিকে এগিয়ে দেয়। স্যার, ওনার মুখে চোখে একটু জল টল দিন। চোখে মুখে জল দেওয়ার পরেও মোহিনীর জ্ঞান ফেরে না। বিতান ওকে পাগলের মতো ডেকে চলেছে। এই মৌ, পাশ থেকে এবার অন্য একজন পুলিশ অফিসারও বিতানের কাছে এগিয়ে আসে। স্যার, এই অবস্থায় ওনাকে বসিয়ে যদি পিঠে হালকা চাপ দেওয়া হয় তাহলে হয়তো ভালো ফল পাওয়া যেতে পারে। বিতান তাই করে। সত্যি সত্যি মোহিনী দুবার কেশে ওঠে, আর তারপরেই ও ছটফটানি শুরু হয়ে যায়। মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই মৌ, তুই এরকম করছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। আমাকে বল, কি হয়েছে তোর? এই তুই এভাবে চুপ করে গেলি কেন? এই মৌ, প্লিজ আমার সঙ্গে কথা বল। মোহিনীর চোখ বন্ধ হয়ে আসে। কি হলো? কথা বলছিস না কেন? বল না কি হয়েছে তোর? উনি স্বাভাবিক অবস্থায় শ্বাস নিতে পারছেন না, ওনাকে অক্সিজেন দিতে হবে। বিতান আর নিজের রাগটা সামলাতে পারে না। রাগিনীকে সপাটে একটা চর মারে ও। তোমার জন্য আজের এই অবস্থা। আমার মৌয়ের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। আগে কিছু হোক, তারপর না হয় আমাকে বেঁধে রাখবেন। এই কথাটা শুনে বিতান আরো বেশি রেগে যায়। ও এক হাতে রাগিনীর গলা চেপে ধরে। রাগিনী কাশতে শুরু করলে ওর হাত আলগা হয়ে যায়। স্যার, মোহিনী ম্যাডামকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে স্যার। আমরা শহরের ওভারস্কাটে আছি। মৌয়ের যা অবস্থা, ওকে এক্ষুনি অক্সিজেন দিতে হবে। সব তোমার ভাইজির জন্য হয়েছে। আমি তোমাদের কাউকে ছাড়বো না। তখন থেকে সেই একটাই বলি, কাউকে ছাড়বো না। উফ, আরে বাবা, ওনাকে আগে অক্সিজেন দিতে হবে। আগে তো ভদ্রমহিলাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাটা করুন, তারপর না হয় যত খুশি আমাদের বেঁধে রাখুন, আপনাকে কেউ বাধা দেবে না। আর ইউ ইনসেন? এই ফাঁকা জায়গায় অক্সিজেন কোথায় পাবো? গড, আচ্ছা আপনি আমাকে একটা কথা বলবেন, আপনি সায়েন্টিস্ট কিভাবে হয়েছিলেন? অক্সিজেন কিভাবে দিতে হয় সেটা জানেন না? রাগিনীর মতো মেয়ের সঙ্গে তর্ক করতে বিতানের ইচ্ছা করছে না। ও ড্রাইভারকে বলে, প্লিজ ভাই, প্লিজ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছতে হবে। বিতান মোহিনীকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠে পড়ে। রাগিনী ছুটে এসে বিতানের হাতটা ধরে। শুনুন, আমার কথাটা শুনুন। হসপিটাল পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। ওনার যা অবস্থায় এক্ষুনি অক্সিজেন না দিলে ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। বিতানোর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়।
চিৎকার করে ওঠে ও। এখানে আমি অক্সিজেন পাবোটা কোথায়? হ্যাঁ, তোমার মতো পাগল হয়তো বলবে বাতাসে অক্সিজেন আছে, সেখান থেকে দিয়ে দাও। তবে জেনে রাখো, ওইভাবে রুগীর শরীরে অক্সিজেন দেওয়া যায় না। আর কোনো ডাউট নেই আমার, জানেন তো, আই এম শিওর আপনি 2 নম্বরে করে সায়েন্টিস্ট হয়েছিলেন। আজ এই পাগল মেয়েটাই আপনাকে দেখাবে যে ফাঁকা জায়গায় কিভাবে অক্সিজেন তৈরি করতে হয়। দেখতে থাকুন। বিতান আঙুল উঁচিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রাগিনী ড্রাইভারকে বলে, এই যে ভাই, তোমার গাড়ির ব্যাটারিটা একটু খোলো তো। বিতান রাগিনীর কথায় কোনো গুরুত্ব দেয় না। ও ড্রাইভারকে আশ্বস্ত করার চেষ্টা করে, তুমি এই মেয়েটার কথা শোনো না, তাড়াতাড়ি গাড়ি চালাও। রাগিনী এবার আরও রেগে যায়। এবার তো আমি 100% শিওর যে আপনি সায়েন্টিস্টটা ভুয়ো। কোন মূর্খ আপনার পরীক্ষার খাতা দেখে আপনাকে মাধ্যমিকে পাশ করিয়েছিল কে জানে? আরে বাবা, ভালোভাবে পড়াশোনা করলেই আপনি জানতেন প্রয়োজনীয় সামগ্রী থাকলে ফাঁকা জায়গাতেও অক্সিজেন উৎপন্ন করা যায়। যাই হোক, আপনার তো কোনো যোগ্যতা নেই, আপনি আপাতত একটু চুপ থাকুন, আমাকে কাজটা করতে দিন। রাগিনী এবার বিতানকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ির ডিকি খুলে ওখান থেকে তামা ও লোহার দুটো তার ছিঁড়ে নিয়ে আসে। গাড়ির মধ্যে একটা ছোট্ট বালতি রাখা ছিল, ওটাকে সামনে রেখে রাগিনী বলে, এই কে কোথাও আছো? এসো তাড়াতাড়ি, একটু জল দাও এখানে। সবার কাছেই কম বেশি জলের বোতল ছিল, ওগুলো ঢেলে দিতে বালতিটা ভর্তি হয়ে যায়। রাগিনী পলিথিন দিয়ে বালতির মুখটা গার্ডারের সাহায্যে ভালো করে বেঁধে দেয়। এরপর লোহা ও তামার তারের এক প্রান্ত গাড়ির ব্যাটারির সঙ্গে যুক্ত করে এবং অন্য প্রান্ত দুটো আলাদা আলাদাভাবে পলিথিন ফুটো করে তার ভিতর ঢুকিয়ে দেয়। ব্যাটারির বৈদ্যুতিক শক্তি লোহা ও তামার তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে জলে আসে। সেই জলের মধ্যে এবার বুদবুদ শুরু হয়। এতক্ষণ সকলেই নিষ্পলক দৃষ্টিতে রাগিনীর কাণ্ড দেখছিল। রাগিনী ব্যস্তভাবে নিখিলকে বলে, দেখ তো কোন ফুটোটা থেকে অক্সিজেন বেরোচ্ছে। নিখিল লাইটার জেলে একটা ফুটোর উপর ধরলে সেটা দপ করে জ্বলে ওঠে। ওখানে উপস্থিত গণেশ দারোগার এটা ভালোভাবেই জানা, হাইড্রোজেন নিজে জ্বলে আর অক্সিজেন অপরকে জ্বলতে সাহায্য করে। উল্লাসিত হয়ে বলে ওঠে, ওই ফুটোটা থেকেই অক্সিজেন বেরোচ্ছে। নিখিল, তুই একটা ফাঁকা বোতল ওই ফুটোটার উপর চেপে ধর। নিখিল তাই করে। তবে ওর মনে সন্দেহ এখনও কাটেনি। বোতলের অক্সিজেন কিভাবে রুগীর শরীরে দেওয়া হবে? এর জন্য তো মাস্ক চাই। আরে বাবা, মাস্ক না থাকলেও অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ করানো যায়। আমার ব্যাগের ভিতর কতগুলো জুস খাওয়া স্ট্র আছে, দেখ। আপাতত ওই স্ট্র দিয়ে এখনকার মতো কাজ চালিয়ে নেব। নিখিল ব্যাগ খুলে স্ট্রগুলো বের করে রাগিনীর দিকে এগিয়ে দেয়। রাগিনী বোতলের একটা অংশ ফুটো করে স্ট্রটা ভিতরে ভরে দেয়। পরপর কতগুলো স্ট্র লাগিয়ে লম্বা একটা পাইপ তৈরি করে ফেলে। সব শেষে ওই পাইপটা বিতানের হাতে ধরিয়ে দেয়। নিন, এবার এটা আপনার গার্লফ্রেন্ডের নাকের ফুটোতে গুঁজে দিন। বিতানের হাত কাঁপছে দেখে রাগিনী নিজেই সেটা করে ফেলে। গাড়ি এখন চলতে শুরু করেছে। ভিতরে মোহিনীকে ওইভাবেই অক্সিজেন দেওয়া চলছে। নিখিল এক দৃষ্টিতে রাগিনীর দিকে চেয়ে আছে। ওর বিস্মিত চোখ, ঠোঁটের হাসি এবং চওড়া বক্ষ বুঝিয়ে দিচ্ছে ও রাগিনীর জন্য কতটা গর্ববোধ করছে। ওদের মতো বৈজ্ঞানিক খুব ভালো করে জানতো অক্সিজেন কিভাবে তৈরি করা যায়। ওরা ওদের গবেষণাগারে প্রায়ই এটা করে থাকে, কখনো ব্যাটারি দিয়ে, আবার কখনো বা সরাসরি কারেন্টের সাহায্যে। এলিমিনেটরের সাহায্যে এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করে লোহা এবং তামার দুটো ধাতব বস্তুকে জলের মধ্যে রাখলেই ওই দুটো ধাতব বস্তুর একটাতে অক্সিজেন এবং অন্যটাতে হাইড্রোজেন উৎপন্ন করা যায়। তবে সেক্ষেত্রে ওরা জলের মধ্যে কিছুটা সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করে, এতে উৎপন্ন গ্যাসের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়া যায়। কিন্তু প্রয়োজনীয় কাজ চালানোর জন্য যে এইভাবেও অক্সিজেন উৎপন্ন করা যায়, এই বিষয়টাই বিপদের সময় ওদের মতো বৈজ্ঞানিকদের মাথাতেই এলো না। গল্পের পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই দ্য ডার্ক হর্সেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।